হাসি একটা রোগ নাকি রোগের উপশম এ নিয়ে তর্ক থাকতেই পারে, কিন্তু হাসি যে সংক্রামক এ নিয়ে সন্দেহ নেই। হাসিয়ে মানুষ খুন করে ফেলা যায় এমনটাও বলে থাকেন কেউ কেউ, সেও বোধহয় খুব মিথ্যে নয়। কাজেই যারা হাসাতে পারেন, সেন্স অফ হিউমার যাদের আছে, তারা নমস্য ব্যক্তি, তাতে সন্দেহ নেই। সৌভাগ্যক্রমে বাংলা সাহিত্যে এরকম নমস্যদের কোনো অভাব কোনো দিনই ছিল না। তারাপদ রায় এরকমই নমস্যদের একজন। গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বের নিবেদন এই তারাপদ রায়েরই হাসির গল্প বরাহ মিহিরের উপাখ্যান। গল্পটি আনন্দ পাবলিশার্সের সরস গল্প সমগ্র তারাপদ রায় বইটি থেকে নেওয়া। গল্প কেমন লাগলো, পাঠ কেমন লাগলো, আরও কী ধরনের গল্প শুনতে চান, এসবই আমরা জানতে পারবো যদি আপনারা কমেন্ট করে তা জানান তবেই। কাজেই সেই অনুরোধ রইল। বইটি অনলাইনে কিভাবে সংগ্রহ করবেন তার লিঙ্ক যথারীতি রইল আমাদের বর্ণনা বাক্সে। আর সময় নষ্ট না করে আসুন শুরু করি আজকের গল্প তারাপদ রায়ের বরাহ মিহিরের উপাখ্যান। পাঠে আমি রৌহিন। 1। বৃষ্টিটা থেমে গিয়েছিল। হঠাৎ আবার কেঁপে বৃষ্টি এলো। যে দোকানের বারান্দা ছেড়ে ভরসা করে বেরিয়েছিলাম, ছুটে সেখানেই ফিরতে হলো। মধ্যে থেকে যথেষ্টই ভিজে গেলাম। হাঁটু মুড়ে উবু হয়ে বসলাম বারান্দায়। মাথাটা ভীষণ ভেজা, সর্দি হয়ে জ্বর আসতে পারে, কিন্তু আমার পকেটে রুমাল পর্যন্ত নেই যে মুছে ফেলি। মাথার সামনেই এক ভদ্রলোকের বাগানো কোঁচা কিছুটা শুকনো, অন্তত স্যাঁতস্যাঁতে ভেজা নয় বলেই মনে হলো। আস্তে আস্তে মাথাটা তার কোঁচায় ঘষতে লাগলাম। ভদ্রলোক প্রথমে বিশেষ আপত্তি করলেন না। সাহস পেয়ে একটু জোরে ঘষতেই তিনি সামান্য সরে গিয়ে পকেটে হাত দিয়ে একটা শুকনো রুমাল বার করে আমার মুখের দিকে একবারও না তাকিয়ে নির্বিকারভাবে বললেন, নিন, মাথাটা মুছে ফেলুন। যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জল বসে নিউমোনিয়া হয়ে যেতে পারে। মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু গলার স্বরটা, কে, বরাহ মিহির না? আমি উঠে দাঁড়ালাম। সত্যি সত্যিই বরাহ মিহির। আমি উঠে দাঁড়াতেই যেন কিছুই ঘটেনি এইভাবে আমাকে হাসি মুখে অভ্যর্থনা করলেন। কি খবর, আপনিও আটকে গেছেন দেখছি। আমি বিনীতভাবে ঘাড় নেড়ে স্বীকার করলাম। একটু আগের ঘটনায় লজ্জিত হব কিনা স্থির করার আগেই লক্ষ্য করলাম বরাহ মিহিরের হাতে ছোট ছোট 4-5টা ঠোঙায় যেন কী সব রয়েছে। বরাহ মিহির তাহলে বিয়ে করে পুরোপুরি সংসারী হয়ে গেছেন। রাত 10টায় সওদা করে বাড়ি ফিরছেন। এগুলোর মধ্যে কি? আমার প্রশ্নের উত্তরে বরাহ মিহির বললেন, আর বলবেন না মশাই, আমি তো এদিকে হোটেলে খাই। রাত 10টা হয়ে গেল, আটকা পড়লুম বৃষ্টিতে, এদিকে হোটেল বন্ধ হয়ে যায়। আমার প্রশ্নের কিন্তু উত্তর হলো না। আমাকে আরেকবার কৌতূহল প্রকাশ করতে হলো, কিন্তু এগুলো কি, এইসব ছোট ছোট ঠোঙায়? এবারে আমার জবাব না দিয়ে বরাহ মিহির বারান্দার বাইরে হাত বাড়িয়ে একটু পরীক্ষা করে নিয়ে তারপর এক লাফে রাস্তায় নেমে পড়লেন এবং সঙ্গে সঙ্গে আমাকে এক টান, বৃষ্টি ধরে গেছে, নেমে আসুন, আমার সঙ্গে হোটেল পর্যন্ত আসুন, দেখতেই পাবেন এগুলো কি। একটু থেমে ঘুরে তাকিয়ে বললেন, এর থেকে ভাগ পাবেন না কিন্তু। কিছুটা হেঁটে গিয়ে হোটেলে উঠলাম। দেখলাম বরাহ মিহির এখানে বেশ পরিচিত। আমি আর বরাহ মিহির বসলাম। দূরে এক কোণে একটা ব্ল্যাকবোর্ড টাঙানো রয়েছে দেওয়ালে, তার উপর সাদা হরফে লেখা রয়েছে খাদ্য তালিকা, আর নিচে 7 আনার কম খাওয়া নাই এবং আমাদের কোনো ব্রাঞ্চ বা শাখা নাই। সে যা হোক, বরাহ মিহির খুব ধৈর্য সহকারে খাদ্য তালিকাটি পর্যবেক্ষণ করলেন প্রায় মিনিট 5 ধরে। বহুবিধ খাদ্যদ্রব্য আর তার মূল্য লেখা চকখড়ি দিয়ে, 2-1টার পাশে এরই মধ্যে ক্রস চিহ্ন দেওয়া। বোধহয় ফুরিয়ে গেছে কিংবা পাওয়া যাবে না। যতক্ষণ বরাহ মিহির খাদ্য তালিকা নিয়ে গবেষণা করছিলেন, পাশে একটি ছোকরা বয় মৃদু হাস্যময় মুখে দাঁড়িয়েছিল। এইবার তার সঙ্গে বরাহ মিহির নিচু গলায় কি একটু আলোচনা করে ঠোঙাগুলো তুলে দিলেন এবং তারপর ম্যানেজারের দিকে মুখ করে অর্ডার দিলেন 2 প্লেট ভাত, ডাল 2 পাটি, আলু ভাজা 4 আনা, পটল সেদ্ধ 2টো, রুই মাছের মাথা 2টো ইত্যাদি হরেক খাদ্যদ্রব্য, সব 2টো করে। আমি আপত্তি জানালাম, না না, বাড়িতে আমার রান্না হয়ে রয়েছে, আমি কিছু খাবো না। কিছু খাবেন না যেন কিছুই নয়, এইভাবে বরাহ মিহির বললেন, ঠিক আছে, আমি একাই খেতে পারবো। এর মধ্যে বাচ্চা বেয়ারাটা প্লেটে করে অনেকগুলো কাঁচা লঙ্কা, 5টা আস্ত পেঁয়াজ ফালি করা, 3টে করে লেবু আর লঙ্কার তেল আচার এনে দিল। বরাহ মিহির মৃদু হেসে বললেন, এগুলো আমার ঠোঙায় ছিল বুঝলেন, হোটেলে আসার সময় মুদিখানা আর পানের দোকান ঘুরে কিনে আনি।
খাওয়ার এই অর্ডারের পর আমার আর অবাক হওয়ার উপায় ছিল না। আমি মনে মনে গুনে দেখলাম 24টা কাঁচা লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা, একটা তেল লঙ্কা, 1.5টা পেঁয়াজ সহযোগে 1 বাটি ডাল ভাত দিয়ে মেখে খেয়ে পরের বাটিতে চুমুক দিতে দিতে আমাকে বললেন, আপনি কিছু খান, অন্তত একটা আম। আমি 2 সপ্তাহ মাছ খাইনি, আর বরাহমিহির এরপরে ওই মাছের মাথা দুটো একলা আমার সামনে বসে বসে খাবে। এইসব ভাবতে ভাবতে আমি বললাম, তা আম পাওয়া যাবে এখানে? বরাহমিহির খাদ্য তালিকার দিকে অঙ্গুলে নির্দেশ করলেন। দেখলাম একেবারে নিচের দিকে কলার পাতা 5 পয়সা, মাটির ভাঁড় 4 পয়সা, তার উপর লেখা রয়েছে আম 50 পয়সা। আপত্তি করে কোনো রকম বোকামির মধ্যে না গিয়ে আমি সোজাসুজি রাজি হয়ে গেলাম। ঠিক আছে, একটা আম খাওয়া যাক। নিচু হয়ে রুইয়ের মাথাটা যথেষ্ট যত্ন সহকারে চিবোতে চিবোতে তিনি জিজ্ঞাসা করলেন, কত দাম লেখা রয়েছে পাশে, একটু দেখুন তো। সব জিনিসই খাওয়ার আগে দাম জেনে নেওয়া ভালো। না জেনে আমি একবার যা বিপদে পড়েছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বরাহমিহির তার হাতের তর্জনী দিয়ে ডান চোখের ওপর দিকে একটা কাটা দাগ দেখালেন। নিশ্চয়ই এর পেছনে খুব করুণ কোনো কাহিনী রয়েছে, যা শুনলে হয়তো অশ্রু সংবরণ করা কঠিন হবে, কিন্তু রাত্রে বাড়ি ফিরে আমাকে অদ্বিতীয়ের এই সপ্তাহের কিস্তি দিতে হবে। কোনো করুণ কাহিনীর সুযোগ সেখানে নেই, সুতরাং অশ্রু সংবরণ করতে হলো। আমি সোজা কথায় ফিরে গেলাম। আমের দাম দেখছি 50 পয়সা লেখা রয়েছে। দ্বিতীয় মস্তকটির গোড়ার দিকটি কিছুতেই আয়ত্ত করতে পারছিলেন না। একবার হাঁ করে মুখের মধ্যে পুরোটা ঢুকিয়ে দিয়ে প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে প্লেটে নামিয়ে রেখে একটু হাঁপালেন। মোটা মানুষ অল্পেই হাঁপিয়ে পড়েন। একটা আম খাওয়াচ্ছেন বলেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আমার একটু মায়া হলো। একটু জিরিয়ে নিয়ে আঙুল দিয়ে মুখ ঘাঁটলেন, বেশ পরিতৃপ্তি সহকারে একটা ঢেঁকুর তুললেন, ধীরে সুস্থে প্লেটস্থিত মাছের মাথাটার দিকে তাকিয়ে আবার হাতে তুলে নিলেন। মুখের ভিতর মাছের মাথার সামনের দিকটা চালিয়ে দিতে দিতে আমাকে জিজ্ঞাসা করলেন, কত দাম বললেন? তারপর আমার জবাবের জন্য প্রতীক্ষা না করে নিজেই মাথা ঘুরিয়ে ব্ল্যাকবোর্ডটার দিকে তাকালেন, উচ্চারণ করে পাঠ করলেন, আম 50 পয়সা। এই স্বগত উক্তিটুকু করে নিয়ে চোয়াল শক্ত করে মাড়ি দিয়ে মাছের মাথাটায় চাপ দিলেন। এবার মাথাটা বোধহয় মুখের মধ্যে ভেঙে গেল। কিছুক্ষণ আপন মনে চিবিয়ে আমাকে বললেন, আপনার কাছে 1 টাকা হবে? 1 টাকা? মুখে বলতে বলতে আমি মনে মনে ভাবলুম, আম খেতে রাজি না হলেই ভালো ছিল। হ্যাঁ, দুজনে দুটো আম খেতুম, এক যাত্রায় আর পৃথক ফল কেন হয়? আর আম হলো সেরা ফল, বুঝলেন কি না? নিজের রসিকতার আনন্দেই হোক বা রুইয়ের মাথাটা আয়ত্তে আনার সার্থকতাতেই হোক, তিনি আকর্ণ হাসলেন। আমি থিতিয়ে থিতিয়ে জানালাম, তা হতে পারে 1 টাকা। বরাহমিহির ম্যানেজারের দিকে তাকিয়ে অর্ডার দিলেন। ম্যানেজার তার কাউন্টার থেকে চেঁচিয়ে ভেতরে যেখানে রান্না হয়, খাবার দাবার থাকে, সেদিকে মুখ করে বললেন, এই 2টো আম আলাদা আলাদা করে মিহিরবাবুর টেবিলে। বাচ্চা বেয়ারাটা খাবার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ম্যানেজারবাবুর আদেশ শুনে সামনের তাক থেকে 2টো ডিশ নিয়ে ভেতরে চলে গেল। একটু পরেই বেরিয়ে এলো ফাঁকা ডিশ 2টো নিয়ে। এসে যেখান থেকে নিয়েছিল সেখানেই রেখে আমাদের টেবিলে বরাহমিহিরের পাশে এসে দাঁড়ালো। বরাহমিহির তখন চোখ বুজে ডিমের ঝোল থেকে ডিম তুলে নিয়ে যেভাবে বাচ্চারা লজেন্স চষে সেইভাবে চুকচুক করে চুষছেন। বেয়ারাটা ওকে একটু পর্যবেক্ষণ করলো, তারপর আমার দিকে একবারও না তাকিয়ে ম্যানেজারের কাছে গিয়ে কি একটা জানালো। ম্যানেজার শুনে নিয়ে আবার খাবার ঘরের দিকে মুখ করে চিৎকার করে বললেন, এই ভজুয়া, আম কাট, আম কেটে দে তাড়াতাড়ি। অনুমান করলাম ভজুয়া নামে কোনো ভিতরস্থ কর্মচারী কোনো কারণে আম কাটতে অক্ষমতা জানিয়েছে। কিছু সময় গেল, এর মধ্যে বরাহমিহির খাওয়া প্রায় গুছিয়ে এনেছেন। দ্বিতীয় ডালের বাটিটা অর্ধেকটা বাঁচিয়ে রেখেছিলেন। ডিমের ঝোলের 2টো আলু ছিল, একটা লেবুর আচার আর কিছু লঙ্কা পেঁয়াজ তখনও ছিল। আরেক প্লেট ভাত এনে চটকিয়ে মেখে চেটে পুটে খেয়ে নিলেন। আম কিন্তু দিল না। বরাহমিহির হাত ধুয়ে এলেন। আমের কথা তিনিও আর কিছু বললেন না। আমি ভাবলাম, ম্যানেজার তো আম কাটতে বলেছিলেন, দাম না চায় আবার। কাউন্টারে ম্যানেজারকে এসে বললাম, আম কিন্তু দেয়নি। আগে আম তো কাটা হয়ে গেছে। ম্যানেজার বিনীত আবেদনের উত্তরে আমি বললাম, কাটা হয়েছে, কিন্তু আমাদের দেওয়া হলো না কেন? বরাহমিহির একটা কনুই দিয়ে গুঁতো দিয়ে আমাকে বললেন, আরে তা নয়, ফুরিয়ে গেছে বলে কেটে দিয়েছে, ওই দেখুন। ব্ল্যাকবোর্ডের দিকে তাকালাম
আমের পাশে একটা কাটা চিহ্ন পড়েছে, কখন এর মধ্যে আম এবং আরও কিছু কিছু জিনিস কেটে দেওয়া হয়েছে। এবার বুঝলেন তো? বরাহমিহির মৃদু হেসে বললেন, আমের দামটা তো লাগলো না, এবার তাহলে আমার মিলের চাষটা দিয়ে দিন, আমের দামের বদলে আমার দাম। হ্যাঁ, বরাহমিহির পুনরায় আকর্ণ হলেন। 2, অনিবার্য কারণবশত আজ এই বিবাহ উৎসব বন্ধ রহিল। অভ্যাগতদের পরবর্তী সময় এবং স্থান পরে জানানো হইবে। কলকাতা থেকে 36 মাইল রাস্তা লোকাল ট্রেনে গলদঘর্ম হয়ে ঝুলতে ঝুলতে এসে তারপর খোয়ার রাস্তা রিকশায় কিছুটা পায়ে হেঁটে 1.25 মাইল শ্রান্ত ক্ষুধার্ত অবস্থায় এই ধরনের বিজ্ঞাপন দেখব নিমন্ত্রণ বাড়িতে এসে, এরকম আমরা কেউ কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। সঙ্গী বন্ধুরা মারমুখী, ধরতে গেলে বরাহমিহিরের বিয়েতে আমিই জোর করে তাদের ধরে এনেছি। কে আর কলকাতা ছেড়ে শনিবার সন্ধেবেলা আসতে চায়? আর সকলেরই খটকা ছিল, বউ ভাত কেন মেয়ের বাড়িতে হবে, ছেলেরা যেখানে কলকাতার বাড়িতে রয়েছে। এই বিজ্ঞপ্তি দেখবার পর অবশ্য আর কোনো খটকাই রইল না, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার মনে হলো। কেউ কেউ বলল, বিয়ে টিয়ে সব বাজে কথা, বরাহমিহিরের আবার বিয়ে। কিন্তু ম্যারেজ রেজিস্টারের অফিসে আমি নিজে অন্যতম সাক্ষী ছিলাম। বিয়েটা যে অন্তত সত্যি, সেটা আমি আইনত অস্বীকার করতে পারবো না। সুতরাং আমি চুপ করে রইলাম। এমন সময় সমস্ত রহস্যের উপর জবনিকা টেনে বরাহমিহির নিজেই পাশের একটা গলি থেকে বেরিয়ে এলেন, মুখে অমল হাসি। এই যে আপনারা এসে গেছেন। বরাহমিহিরকে দেখে সকলের সঙ্গে আমিও প্রচণ্ড ক্ষেপে গেলাম। এসে গেছি মানে? এসব ইয়ার্কির মানে কি মশাই? বরাহমিহির কিন্তু বিচলিত হলেন না, বললেন, কি করব, এ বাড়িটা বড় ছোট জায়গা হবে না, বিয়ে বাড়ি যদি একটু খোলামেলা না হয় তাই বলে খাওয়া হবে না, বিয়ে বন্ধ থাকবে? নিমন্ত্রিত উত্তেজিত কণ্ঠে বললেন, বিয়ে বন্ধ থাকবে কেন, বিয়ে তো আগেই হয়ে গেছে, আর খাওয়ার বন্দোবস্ত পিছনের ওই বাড়িতে। বরাহমিহির কিছু দূরে আলোকিত একটি বাড়ির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। তাহলে এই নোটিশ এখানে লটকানো রয়েছে কেন? এতক্ষণ রাগে সমর কিছু বলতে পারছিল না, এবার গিয়ে এক টানে সাইনবোর্ডটা টান দিয়ে নামালো। বরাহমিহির খুব কঠিন, প্রায় পরিতাপের কণ্ঠে বললেন, কি করব বলুন, ওটা আমার শালীরা টাঙিয়েছে, কতবার না করলুম, কিছুতেই শুনল না। ওদের বাড়িতেই যখন ব্যাপারটা হচ্ছে, আমি আর কি করি? অভ্যাগতদের অধিকাংশই অবিবাহিত, সুতরাং এই শালীঘটিত প্রসঙ্গের উল্লেখে সবাই কেমন যেন কাবুবোধ করলেন, কিন্তু তখনও ঢের বাকি ছিল। এতক্ষণ বরাহমিহির বলে যার উল্লেখ করেছি, তার আসল নামের সঙ্গে বরাহ অংশটুকু যোগ করে এই পুরো নামটা বন্ধুদের প্রদত্ত। অবশ্য এই পশুত্ব অর্জনে তাকে বিশেষ শ্রম স্বীকার করতে হয়নি, তার স্বভাব চরিত্রই এর জন্য দায়ী বলা যায়। বিভিন্ন বাংলা পত্রিকায় সপ্তাহ 2 আগে এই বিজ্ঞাপনটি নিশ্চয়ই অনেকের নজরে পড়েছিল। নিম্ন স্বাক্ষরকারীর বিবাহ রেজিস্ট্রিকৃত হইয়া গিয়াছে, সুতরাং বন্ধুদের জানাইতে আর বাধা নাই। আলাদাভাবে অসংখ্য বন্ধুকে নিমন্ত্রণ করা অসম্ভব, সুতরাং এই বিবাহ উপলক্ষে আয়োজিত ভোজসভায় যাহারা যোগদান করিতে ইচ্ছুক, আগামী শনিবার বিকাল 5 ঘটিকায় মনুমেন্ট পাদদেশে সমবেত হইয়া ব্যক্তিগতভাবে আমার নিকট হইতে নিমন্ত্রণপত্র গ্রহণ করিয়াতে আবেদন করিতেছি। বলাই বাহুল্য, এই বিজ্ঞাপন বরাহমিহিরের বিয়ের। এরপর বরাহত্ব প্রসঙ্গে কোনো প্রশ্নই বোধহয় ওঠে না, এবং এরপরেও কি করে এই নিমন্ত্রণে এত লোক এলো, কোনো আত্মমর্যাদা সম্পন্ন পাঠক নিশ্চয়ই এরকম প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু তিনি বরাহমিহিরের বন্ধুদের একবার জানলে আর এই প্রশ্ন তুলবেন না। সে যা হোক, বরাহমিহিরের শালী সম্পর্কে প্রত্যাবর্তন বাঞ্ছনীয়। আমি অঙ্কে কাঁচা, সুতরাং তার শালীর সংখ্যা কয়টি এ আমার পক্ষে গণনাতীত। নিমন্ত্রিতদের মধ্যে বিশুদ্ধ অঙ্কে একজন ডিফিল ছিলেন, তাঁকে প্রশ্ন করায় তিনি খুব অপমানিত বোধ করে মুখ চোখ লাল করে বললেন, আমি কি চৌকিদার না সেন্সাস অফিসার? এ প্রশ্নের উত্তর নেই। বলতে কি, সেদিন সেই নিমন্ত্রণ বাড়িতে আমাদের অনেকেরই এরকম সংশয় দেখা দিয়েছিল যে আমাদের সমীপবর্তিনী সমস্ত কুমারীই বুঝি বরাহমিহিরের শালী সম্পর্কিয়া। সব একরকম দেখতে, একই ভঙ্গির কবরী রচনা, প্রত্যেকের চোখে একই কটাক্ষ, গ্রীবায় অবিকল এক বঙ্কিমতা। এই মুহূর্তে যাকে জানা গেল টেলিফোন এক্সচেঞ্জে কাজ করেন বলে, পর মুহূর্তে আবিষ্কার করলাম তিনি নন,
তিনি পাড়ার শখের থিয়েটারে অভিনেত্রী, এবং সঙ্গে সঙ্গে জানা গেল তিনিও নন, তিনি এখন ঘি পরিবেশন করছেন, আর সেই তিনি জুনিয়র হাই স্কুলের হেডমিস্ট্রেস। সমস্ত ব্যাপারটা ভীষণ গোলমেলে হয়ে গুলিয়ে গেল। সমরেন্দ্র খেতে খেতে কার কাছে আলোয়ান জমা দিয়েছিল, আমি নেমেই কাকে আমার ব্যাগ রাখতে দিয়েছিলাম, সব জড়িয়ে গেল। যাকে একটু আগে স্কুলের ছাত্রী জেনে শঙ্কর এক গ্লাস জল চাইল, এই খুকি এক গ্লাস জল দাও তো, খুকি বলা মাত্র তিনি রেগে দুটো কাঁচের গ্লাস আর একটা আয়না ভাঙার পর জানা গেল তার বয়স 47। তিনি স্কুল ছেড়েছেন আজ 30 বছর, সেই প্রায় নন কোঅপারেশনের সময়। 3, সকালবেলা দোতলার বারান্দায় দাঁড়িয়ে রোদ পোহাবো কিনা মনস্থির করতে পারছি না, এমন সময় একসঙ্গে গোটা কয়েক কোকিলের ডাকে খেয়াল হলো রোদ পোহানোর দিন তো চলে গেল। কিন্তু শুধু কোকিলই নয়, আরও নানা পাখি আমাদের বাড়ির বাইরে ভীষণ কিচিমিচি লাগিয়ে দিয়েছে। আমাদের বারান্দা থেকে সদর রাস্তা দেখা যায় না, সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় যেতে হলো। বিশাল 2 খাঁচায় অজস্র ভিন্ন জাতের বিচিত্র রঙের পাখি, দূর দূর জঙ্গল আর জনপদের খ্যাত অখ্যাত বিহঙ্গ সমিতি। কি মনে করে পাখিওয়ালার কাছ থেকে প্রায় 15 মিনিট দাম দর করে দুটো টিয়া পাখি কিনে ফেললাম। একই ধরনের পাখি, চোখটা লাল টুকটুকে, চারপাশে বেগুনি অঞ্জন মাখা, মধ্যে মধ্যে এদিক ওদিক তাকিয়ে নির্লিপ্তভাবে সিটি দিচ্ছে। এমনই সেই সিটি যে অ্যান্টি রাউডি পুলিশের আওতায় পড়ে যায়। সেটাও কিনবো ভাবছি। রাজেনবাবুর স্ত্রী এর মধ্যে বারান্দায় এসে দাঁড়িয়েছেন। তিনি বললেন, এই পাখিগুলো মিছরি ছাড়া কিছুই খায় না। পাখিওয়ালা শুনে বললে, না না, তাজা ফড়িংও খায়। একই সঙ্গে এমন শর্করাবিলাসী এবং মাংসাশী প্রকৃতির পরিচয় পেয়ে চমৎকৃত হলাম। কিন্তু এই দুর্দিনের বাজারে মিছরি জোগাড় করা কিংবা গড়ের মাঠে গিয়ে অফিস কামাই করে ফড়িং ধরা কোনোটাই আমার পক্ষে সম্ভবপর বলে মনে হলো না। পাখিওয়ালা টিয়া পাখি দুটোর দাম চেয়েছিল 14 টাকা, আর সঙ্গে খাঁচা 5 টাকা এবং করজোরে বকশিস 1 টাকা, সব মিলিয়ে 20 টাকা। এই টিয়াগুলো নাকি মোটেই সাধারণ টিয়া নয়, নেপালের জয় বাবা হর হর ত্রৈলোকেশ্বর পাহাড়ের। পাখিওয়ালার বর্ণনার সময় এখানে এসে কপালে হাত ঠেকিয়েছিল। তার পেছনে নামাইকা আশ্রম, আবার কপালে হাত, সেই আশ্রমের টিয়া, বহু শ্রমে সংগৃহীত। আমি শুনে তাজ্জব বোধ করেছিলাম। বারাসাত, দমদম কিংবা শ্রীরামপুর, ত্রিবেণী থেকে না ধরে নন্দামাইকা আশ্রম পর্যন্ত ধাওয়া করতে হয়েছিল টিয়া ধরবার জন্য। এরপরে দাম দরের প্রশ্নই বোধহয় ওঠে না। রাজেনবাবুর স্ত্রী কিন্তু বাদ সাধলেন, কোনো রকম অবান্তরতায় না গিয়ে সোজাসুজি বললেন, খাঁচার দাম পাবে না, টিয়া পাখি দুটো রেখে 2 টাকা নিয়ে যাও, যদি বেঁচে থাকে সামনের মাসে এসে আরেক টাকা নিয়ে যাও। এই প্রস্তাবে পাখিওয়ালা টানা নানা করতে লাগলো, আর আমি ভীষণ অবাক হয়ে গেলাম এই দেখে যে কত সহজেই সব শুদ্ধ 5 টাকায় পাখিওয়ালা পাখি দুটো দিয়ে দিল। কিন্তু কেন কিনলাম টিয়া দুটো? বারান্দায় কাপড় ঝোলানোর তারে খাঁচা ঝুলিয়ে ভাবতে লাগলাম। এখন এর জন্য কাঁচা লঙ্কা, ছোলা এইসব নিয়মিত সংগ্রহ করা সে আরেক দায় হয়ে দাঁড়ালো। এইসব অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, খাঁচার ভেতর থেকে ঠোঁট বার করে একটা টিয়া কখন আমার ঘাড়ের নিচে খুবলে ধরেছে। ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড গেল, কিন্তু ততক্ষণে কাঁধ দিয়ে গলগলিয়ে রক্ত পড়তে আরম্ভ করেছে। প্রাণ ভয় পরিত্রাহী চিৎকার করতে লাগলাম। নিচতলার অধিবাসীরা সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে এলেন, আশেপাশের বাড়ির লোকজন জানলায় দাঁড়িয়ে গেল। কিন্তু টিয়া নাছোড়বান্দা, কিছুতেই কামড় ছাড়ে না। মধ্যে মধ্যে অল্প অল্প ঘাড়ে আঁকি দিচ্ছি, কিন্তু ভয়ানক যন্ত্রণা, টিয়া কিছুতেই ছাড়ে না। ডান দিকে বাড়ির ছাদে এক ভদ্রলোক দাড়ি কামাচ্ছিলেন। তিনি দাড়ি কামানোর আয়নাটা রৌদ্রে ঘুরিয়ে টিয়া পাখিদের চোখে আলো ফেলে বিব্রত করতে চাইলেন। কিছুই হলো না। তখন নিরাশ কণ্ঠে বললেন, এসব পাখি একবার ধরলে বেঁচে থাকতে আর ছাড়ে না। নন্দামাইকা আশ্রমের পাখি এত হিংস্র স্বভাবের, এ কখনোই ভাবা যায় না। এই সময় ভাগ্য ভালো, কোথা থেকে একটা বিড়াল রেডিং টোপকে আমাদের দোতলায় ঢুকলো, আর সঙ্গে সঙ্গে টিয়াটা আমার ঘাড় ছেড়ে গুটিসুটি মেরে খাঁচার এক কোণায় সরে গেল। ঘাড়ে ডেটল লাগাতে লাগাতে স্থির করলাম, টিয়া দুটোকে বিদায় করব, 5 টাকা খরচ করে পাখি কিনে উড়িয়ে দেব। বুকটা খচখচ করতে লাগলো, কিন্তু কি আর করা যায়। 4, ঘাড়ের ব্যথা কমলে মাথায় বুদ্ধি এলো, পাখি দুটো কাউকে উপহার দিয়ে দিলে বেশ হয়। তেমন কাউকে যার দংশন চিরদিন আমাকে পীড়া দিয়েছে, তারই বিনিময়ে এই সামান্য উপহার। কিন্তু কলকাতায় কাউকে নয়, সে তাহলে পরদিনই ফেরত পাঠিয়ে দিতে পারে। দূরে, বহু দূরে কাউকে
যার পক্ষে এটা ফেরত পাঠানো অসম্ভব হবে। কিন্তু কাকে দেওয়া যায়? ভাবতে ভাবতে বরাহমিহিরের কথা মনে পড়ল। বরাহমিহিরের বিয়েতে কিছু উপহার দেওয়া হয়নি, সেই ছলে এই দংশনপ্রিয় টিয়া দুটি দেওয়া যেতে পারে, সুমধুর দাম্পত্য জীবনের প্রতীক স্বরূপ। তবু কিভাবে পাঠাবো এই প্রশ্ন ঝুলে রইল সামনে। বারান্দায় পায়চারি না করলে আমার বুদ্ধি তেমন খোলে না, কিন্তু বারান্দায় আবার টিয়ার খাঁচা ঝোলানো রয়েছে। কিছুতেই আর সাহস হচ্ছে না বারান্দায় যেতে। বালিশে চিত হয়ে শুয়ে ভাববো, তার অবস্থাও নেই, ঘাড়ে দগদগে কাটা ঘা। ডাকে কি পাখি পাঠানো যায়? একবার ডাকঘরে গেলাম। অনুসন্ধান কাউন্টারে যে মহিলা বসেছিলেন তাকে বিহঙ্গমের ডাকযোগ্যতা সম্পর্কে প্রশ্নে বোধহয় আমার কিছু ত্রুটি হয়ে গিয়েছিল। তিনি দুবার শুনলেন প্রশ্নটা, তারপর বড়ই উত্তেজিত হয়ে পড়লেন। কি বললেন? এত বড় আস্পর্ধা! পাখি ডাকে যায় কিনা ভদ্রমহিলাকে অপমান! তিনি তারস্বরে চাঁচাতে লাগলেন। ভিড় জমে গেল। এই সর্বপ্রথম লক্ষ্য করলাম ডাক বিভাগের কর্মীরা বলশালী হয়। পাখি ডাকে যায় কিনা এই সামান্য সংবাদটি সংগ্রহ করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্যই ছিল না। এই কথাটা বোঝাতে আমার আধ ঘন্টা সময় গেল। ব্যর্থ, ক্ষুব্ধ, অপমানিত হয়ে বাড়ি ফিরে তখনই খাঁচা হাতে বেরিয়ে পড়লাম। সোজা বরাহমিহিরের ওখানেই যাব। দুই হাতে কবজি পর্যন্ত পুরু করে তোয়ালে জড়িয়ে নিলাম আত্মরক্ষার্থে। এবার বাস, কিন্তু প্রথমেই বাধা। বাসে উঠতেই কন্ডাক্টর বললেন, নেমে যান, নেমে যান, বাসে পাখি নিয়ে যাওয়া আইনে নিষেধ আছে। আমি তখন উত্তেজিত, কিসের আইন মশাই? কোথার আপনার আইন? কন্ডাক্টর পকেট থেকে একটা দুমড়ানো কাগজ বের করে দেখালেন। তাতে লেখা রয়েছে, মাতাল বা উন্মাদ অবস্থায়, বসন্ত হইলে অথবা কুকুর ও সাইকেল সহ বাসে ওঠা নিষিদ্ধ। এই সব সময় বিশেষ করে সাইকেল নিয়ে লোকে কেন বাসে উঠতে যাবে বুঝতে পারলুম না, কিন্তু টিয়া পাখির কথা কোথাও লেখা নেই। তখন কন্ডাক্টর বললেন, তাহলে টিকিট লাগবে, 2টো টিয়ার 2টো আলাদা টিকিট। কন্ডাক্টর যে বিজ্ঞপ্তি বার করেছিলেন তারই নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে আমি দেখালাম, এই দেখুন, 3 বৎসরের কম বয়স্কদের টিকিট লাগবে না। আমার এই টিয়ে দুটো নেহাতি বাচ্চা, দুগ্ধপোষ্য, এখনও 6 মাস হয়নি। সামনের সিট থেকে এক বুড়ো ভদ্রলোক আমার সপক্ষে বললেন, আর তাছাড়া টিয়ে পাখি 3 বছর বাঁচেই না। কন্ডাক্টর গজগজ করতে লাগলেন। শিয়ালদা অবধি আসা গেল। এইবার মূল সমস্যা। রেলওয়ে আইনে স্পষ্ট লেখা রয়েছে পশু পাখির আলাদা বুকিং লাগবে। গেটে চেকার সাহেবের সঙ্গে এই নিয়ে কিঞ্চিত বচসা হলো। ইতিমধ্যে সুযোগ মতো টিয়া দুটো ইতস্তত একজন যাত্রী, একজন কুলি এবং একজন রেল কর্মচারীকে আহত করে ফেলেছে। প্রাথমিক শুশ্রূষার অঙ্গ হিসেবে আমি 1 শিশি ডেটল সঙ্গে এনেছিলাম। সেটা কিছু কাজে দিল। হয়তো মারধরও কিছু হতো আমার উপর, কিন্তু আমার হাতে শানিত চক্ষু 2টি টিয়া কেউ আর আমাকে আক্রমণ করতে সাহস পেলে না। 15 গজ ব্যাসে বৃত্তাকারে মারমুখী জনতা আস্ফালন করতে লাগলো। গতিক বুঝে আমি বুকিং করতে রাজি হয়ে গেলুম। বুকিংয়ের প্রথম ধাপ ওজন করা। এরকম মারাত্মক 2টি জীব আলাদা আলাদা ওজন করা কি করে সম্ভব ভাবতে ভাবতে বুকিং অফিসে এসে পৌঁছলাম। বুকিংয়ে যে ভদ্রলোক বসেছিলেন তিনি আমি কিছু বলার আগেই খাঁচার দরজাটা যেই খুলেছেন, একটা টিয়া বেরিয়ে গিয়ে তার নাক থাবা দিয়ে ধরল। দ্বিতীয় টিয়াটি কোনো গতিকে ছুটে ওপাশের প্ল্যাটফর্মে এক ভদ্রলোক আপন মনে তরমুজের ফালি কামড়াচ্ছিলেন, তাকে কিচমিচ করে জাপটে ধরল। আর এক মুহূর্তও নয়, কোলাপুরি চপ্পলের মায়া ত্যাগ করে আমি এক লাফে স্টেশন থেকে সামনের ফুটপাতে, পরের লাফে একটা চলন্ত ট্যাক্সিতে। শুনছিলেন তারাপদ রায়ের সরস গল্প বরাহমিহিরের উপাখ্যান। বলাই বাহুল্য, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভালো না লাগলেও সেটা অন্তত কমেন্ট করে যদি জানান, তাহলে শুধরে নেবার চেষ্টাও নিশ্চয়ই করব। আজ তাহলে এই পর্যন্তই। গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী পর্ব নিয়ে চলে আসবো যথানিয়মে খুব শিগগিরই। ভালো থাকুন সবাই, পড়ায় থাকুন, শোনায় থাকুন, ভাবনায় থাকুন। আজ তাহলে আসি।